আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য ভালোবাসা গল্পের 7 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ইজানের এমন কার্যকলাপে পদ্ম লজ্জা পেল। ইদানিং ইজান তাকে বড্ড বেশি লজ্জা দেয়। পদ্মের মুখে লাল আভা ফুটে উঠেছে। সে এখন কি করবে? মন চাই মাটি ঘুরে গর্ত বানিয়ে সেটাতে ঢুকে যেতে। তার এমন লাগছে কেন? আর ইজানকে দেখো, সে একদম স্বাভাবিকভাবেই আছে, যেন কিছুই হয়নি। আর এদিকে পদ্ম তো লজ্জায় শেষ। বেশি চিন্তা ভাবনা না করে ইজানকে জড়িয়ে ধরলো, কারণ সে বলেছে লজ্জা পেলে কষ্ট হলে তার বক্ষে মাথা রাখতে। এখন একটু শান্তি লাগছে। দিন দিন ইজান আর পদ্ম দুজনের সম্পর্ক স্বাভাবিকভাবেই এগোচ্ছে। তাদের মনে হয় প্রতিদিন খুনসুটি লেগেই থাকে। মূলত ইজান পদ্মকে খুব রাগায়, আর পদ্ম মুখটা ফুটকা মাছের মতো ফুলিয়ে রাখে। বিষয়টা ইজানের বেশ ভালো লাগে। আবার রাগও করে, কিছুক্ষণ কথা বলে না। পদ্মের এসব ছোট্ট ছোট্ট খুনসুটি তাদের মাঝে ছড়িয়ে পড়েছে। এভাবেই চলছে তাদের চড়ুই ভাতির মতো সংসার। ইজান আজ পদ্মকে মেধার কাছে দিয়ে সে হসপিটালের কাজে দূরে কোথাও গেল। আবার আজও এসে পড়বে। পদ্ম এখন মেধার কাছে আছে। মেধা পদ্মকে খুব ভালোবাসে, ঠিক তার বোনের মতোই। মেধা পদ্মের মাথা নিজের কুলে রেখেছে। হাত বুলিয়ে দিতে দিতে বলল, পড়াশোনা করবা না আর? পদ্ম মাথা তুলে মেধার দিকে তাকালো। পদ্ম বলল, করব, উনি আমার মায়ের সাথে কথা বলেছে। মেধা বলল, হ্যাঁ, মেয়েদের পড়াশোনা করা উচিত, নিজের পায়ে দাঁড়ানো দরকার। প্রতিটি নারীকে তাদের নিজের পায়ে দাঁড়ানো উচিত, তাদের পায়ের নিচের মাটিকে শক্ত করা দরকার। পদ্ম খুব মনোযোগ দিয়ে কথাটা শুনলো। তারপর পদ্ম বলল, জি আপু। মেধা বলল, তোমাকে যে আমি আরো বলি ইজানের সাথে স্বাভাবিক হও, তার কি খবর? পদ্ম বলল, সব ঠিক হয়ে আছে। মেধা বিশ্বাস করলো না, কারণ মেধা একজন মেয়ে হয়ে পদ্ম তার সাথে কথা বলতো না ঠিক মতো। আর সে জায়গায় থেকে ইজান তো একটা ছেলে। তারপর বলল, শোনো, পরে দেখবা তোমার জামাইকে আবার অন্য কেউ নিয়ে গিয়েছে। যে অবস্থা তোমাদের সম্পর্কের। পদ্মের বুকটা যেন আটকে উঠলো। তারপর বলল, মানে? মেধা বলল, মানে করো না তো বেশি। এখন তো ইজান তার সব ধৈর্য তোমাকে দিয়ে রেখেছে। শুধু একবার তোমার থেকে একটা ভালো সুন্দর মেয়ে দেখুক, দেখবে তোমাকে আর ভালো লাগবে না, কারণ তুমি তো সেভাবে তাকে গুরুত্ব দাও না। 15 বছরের মেয়েদের কি বিয়ে হয়নি? তারা কি সংসার করেনি? শুধু একা তোমারই হয়েছে? আমারও তো বিয়ে হয়েছিল তাড়াতাড়ি। আমি কি আমার বরের সাথে সম্পর্ক ঠিক রাখিনি? সে আমার পড়াশোনা করিয়েছে, মূলত তার জন্যই আমি ডাক্তার হতে পেরেছি। তার সাথে কি আমার সম্পর্ক স্বাভাবিক দম্পতিদের মতো না? তাহলে তুমি কেন পারছো না? এসব বাদ দিয়ে সবকিছু ঠিক করো। মেধা পদ্মকে বোঝানোর জন্য ইজানের নামে এগুলো বলছে। ইজান ভালো ছেলে, তবে পদ্মের এসব আচরণ কখনো একটা ছেলে সহ্য করবে না। মেধার কথা শুনে পদ্মর কেমন যেন খালি খালি লাগছে। কথাগুলো সহ্য করতে পারছে না। পদ্ম বলল, আপু, সত্যি কি উনি অন্য মেয়েদের দিকে তাকাবেন? মেধা যেন খুশি হলো। পদ্মের মনের ভিতরে এরকম একটা কথা ঢুকাতে পেরেছে। তারপর বলল, হ্যাঁ, তাকাবেই তো, তাকানোই উচিত। তুমি তো তাকে বড় হিসেবে মানো না। মেধার কথা শুনে পদ্মর এবার কান্না চলে আসলো। তারপর বলল, এসব বলছেন কেন আপু? মেধা বলল, শুনো, তোমার এসব কান্না দিয়ে কিছুই হবে না। সবকিছু মেনে নাও, দেখবে তুমিও ঠিক, সেও ঠিক। পদ্ম মাথা নাড়ালো। তারপর বলল, জি আপু, আমি চেষ্টা করব। মেধা বলল, আর কত চেষ্টা করবে? তোমার বিরক্ত লাগে না এই কথা বারবার বলতে? তুমি বলবে যে আমার বোরকে আমি অন্য কাউকে হতে দিব না। যে আমার বোরের দিকে তাকাবে তার চোখ উপড়ে দিব, আর আমার বর যদি অন্য কোনো মেয়ের দিকে তাকাই তার 14টা বাজিয়ে দিব। পদ্ম অবাক হয়ে তাকিয়ে আছে। মেধা এসব কি বলছে? তারপর বলল, ঠিক আছে, আপনি যা বলেছেন সেটাই করব। মেধা বলল, তুমি বসো, আমি আসছি। মেধা গেল পদ্মের জন্য আইসক্রিম আনতে। এতক্ষণ যত কিছু বলেছে পদ্মকে, নিশ্চয়ই তার মনটা গরম হয়ে আছে। মনে তো আর পানি দেওয়া যায় না, তাই আইসক্রিম খেয়ে ঠান্ডা করুক মনটাকে। মেধা পদ্মকে আইসক্রিম দিয়ে বলল, নাও, এটা খেয়ে মনটাকে ঠান্ডা করো। পদ্ম বলল, আচ্ছা আপু, এখন কি করা লাগবে? মেধা বলল, কি করতে চাও তুমি? পদ্ম বলল, আমাদের সম্পর্ক আশেপাশের দম্পতিদের মতো হবে কিভাবে? মেধা বলল, আচ্ছা, ইজান তোমাকে চুমু দেয়? মেধার কথাই লজ্জা পেল সে। এই কথার উত্তর কিভাবে বলবে সে? এসব কথা না বললেও পারতো। আরো কত কিছুই তো বলার আছে। মেধা বলল, শুনো, এত লজ্জা পেলে হবে না, যা জিজ্ঞেস করছি তা বলো। পদ্ম বলল, হ্যাঁ, মাঝে মাঝে। মেধা হঠাৎ হাতে তালি দিল। মেধা বলল, তোমাকে যদি একটা চুমু দেয় তুমি দুটো দিবে, আবার তার জন্য শাড়ি পরবে, বলবে আমাকে ঘুরতে নিয়ে যান, এটা সেটার আবদার করবে। যেমন ও হসপিটালে আসার সময় বলবে চকলেট নিয়ে আসবেন, ফুল বই নিয়ে, তারপর বাসায় আসবেন। আবার ধমকও দিবে যদি তোমার কথা না শুনে। পদ্ম নিজের মাথা স্থির করলো। মেধা যা যা বলছে তাই করবে। মেধা তাকিয়ে আছে পদ্মের দিকে। পদ্ম আইসক্রিমে চামচ নাড়ছে। তারপর বলল, আচ্ছা, আমি আপনার সব কথা শুনবো। রাত 8টায় পদ্মকে মেধার বাসা থেকে নিয়ে এসেছে ইজান। মেধা বলেছিল পদ্ম আর ও আজ বাসায় থাকবে, কিন্তু ইজান পদ্মকে নিয়ে বাসায় চলে এসেছে। ইজান কথা বলছে বেডে হেলান দিয়ে আজ শোয়া হয়ে। পদ্ম ইজানের পাশে ঘুরঘুর করছে। কখন ইজানের কথা শেষ হবে তার অপেক্ষায় সে ধীর আগ্রহে বসে আছে, এমন একটা অবস্থা। ইজান কথা বলা শেষে পদ্মকে বলল তার পাশে বসতে। পদ্মও তাই করলো। গুটিসুটি হয়ে ইজানের পাশে বসেছে। ইজান বলল, এতক্ষণ কি করছিলে তুমি? ইজান এমন ছোট ছোট চোখে প্রশ্ন করলে পদ্ম ভয় পায়। পদ্ম বলল, কোথায়, কিছু করছিলাম না তো। ইজান বলল, তাই বুঝি? পদ্ম বলল, হ্যাঁ। ইজান কিছু না বলে পদ্মের কোলে মাথা রেখে শুয়ে পড়লো। তার মনে হলো একটু মানসিক শান্তির দরকার, তাই সে এই কাজটা করলো। পদ্মের কোলে মাথা রেখে ইজানের রাজ্য চিন্তা করতে লাগলো। তারপর বলল, একটু পর জামা কাপড় গুছাবে। পদ্ম বলল, কেন? ইজান বলল, কাল আমরা গেট টুগেদারে যাচ্ছি, তোমাকেও সাথে নিয়ে যাব। পদ্ম বলল, আচ্ছা, কিন্তু আপনারা যাবেন কোথায়? ইজান বলল, সাজেক। তুমি চিনো জায়গাটা? নাম শুনেছ? পদ্ম ঠোঁট কামড়ে ভাবলো, সে তো এমন অদ্ভুত নাম কখনো শুনেনি। এটা আসলে কোথায়? পদ্ম বলল, না তো, এমন জায়গার নাম কখনো শুনিনি। কেমন অদ্ভুত অদ্ভুত নাম সব আপনার কাছে থাকে। ইজান
ইজান হাসলো বুকা মেয়ের বুকাশে কথাবার্তা, তারপর বলল, অনেক সুন্দর জায়গা, তোমার গেলে আর আসতে মন চাইবে না। পদ্ম বলল, দেখা যাবে কেমন সুন্দর জায়গা। ইজান চোখ বুজে থাকলো কিছুক্ষণ, চোখ খুলে দেখলো পদ্ম নখ কামড়াচ্ছে। এই জিনিসটা প্রচন্ড বিরক্ত লাগে ইজানের। নখে কত ময়লা থাকে এটা কি সে জানে না? এতই বাচ্চা সে। ইজান পদ্মের হাতটা সরিয়ে দিল মুখ থেকে, তারপর বলল, নখ মুখে দাও কেন? পরে তো পেটে ব্যথা করবে। তুমি জানো না নখে ময়লা থাকে? পদ্ম তার নখগুলো ইজানকে দেখালো, তারপর বলল, দেখুন আমার নখে কোনো ময়লা নেই। ইজান বলল, দেখেছি, তবে এগুলো মুখে দেওয়া ভালো না। পদ্ম বলল, আমার অভ্যাস হয়ে গিয়েছে। ইজান বলল, মাঠ দিয়ে অভ্যাস ঠিক করাবো। ইজান উঠে তার কিছু শার্ট আর টি শার্ট পদ্মকে দিয়েছে গুছাতে। আবারও বলে গিয়েছে পদ্ম যেন তার জামা কাপড়গুলো গুছিয়ে নেয়। পদ্ম এগুলো গুছিয়ে ট্রলিতে রাখছে। ইজান সোফায় বসে বসে টিভি দেখছে। পদ্মের কাজ শেষ হলে সে বারান্দায় যায়। মনটা একেবারে বিষাদে ছেয়ে গিয়েছে। এমন কেন মনে হচ্ছে তার? মনটা একেবারে ভীষণ খারাপ। কারোর সাথে মন খুলে কথা বলতে ইচ্ছে করছে। এই ঢাকা শহরে একমাত্র মেধা ছাড়া আর কারোর সাথে মন খুলে কথা বলতে পারেনি। মেধাই একমাত্র মানুষ যার সাথে সে মিশেছে আর কথা বলেছে। আবার মেধার সকালের কথাগুলো ভাবছে মনে মনে। তার মূলত এখন ভালোই লাগছে না। এই ইজানের সাথে বেশি কথা বলা যায় না, কারণ তার বেশি কথা বলা পছন্দ না। হঠাৎ রুমে ইজানের আগমন ঘটলো। রুমে পদ্ম নেই, সে বারান্দায় দাঁড়িয়ে আছে গ্রিল ধরে, যেন মনে হচ্ছে কেউ তাকে বন্দি করে রেখেছে। ইজান সেখানেই গেল, পদ্মকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরলো। হঠাৎ এটা হওয়াতে পদ্ম কেঁপে উঠলো। ইজান তার দাড়িযুক্ত গাল পদ্মের গালের সাথে লাগালো। ইজানের খোঁচা খোঁচা দাড়ি যেন পদ্মের গাল ইচ্ছে করে স্পর্শ করছে। ইজান নরম কণ্ঠে বলল, কি হয়েছে ম্যাডাম? মন খারাপ কি বেশি হয়েছে আপনার? পদ্ম পরপর কেঁপে উঠছে, তারপর বলল, জি। ইজানের যে হাতটা পদ্মের হাতের উপর ছিল, পদ্ম আরেক হাত দিয়ে সেটা চেপে ধরলো। তারপর বলল, কথা এমন শোনাচ্ছে কেন পদ্ম ফুল? ইস পদ্ম ফুল। পদ্ম মুগ্ধ হয়ে আছে ইজানের উপর। পদ্ম বলল, আপনি এভাবে জড়িয়ে ধরে রেখেছেন, কথা তো এমন শোনাবেই। ইজান কথাকে বেশি পাত্তা দিল না, কারণ সে জানে এই পদ্ম তাকে এটা বলবেই। তারপর বলল, মন খারাপ? পদ্ম মাথা নাড়ালো। ইজান পদ্মের গালে একটা চুমু দিয়ে বলল, তোমাকে একটা বাবু উপহার দিব জলদি, তারপর আর মন খারাপ হবে না। সারাদিন তাকে নিয়েই ব্যস্ত থাকবে, ঠিক আছে পদ্ম ফুল? সকাল 5টায় ইজান আর পদ্ম রেডি। তারা একটু পর বের হবে বাসা থেকে। তারপর হসপিটালে সব ডক্টররা এক বাসে করে সাজেকের উদ্দেশ্যে রওনা হবে। যারা যারা বিবাহিত তারা তাদের সঙ্গে নিতে পারবে সাথে। হসপিটালের সিআই আর ম্যানেজিং ডিরেক্টর এই কথা বলেছে। বাসায় অগোছালো জিনিসগুলো পদ্ম গুছিয়ে রাখছে। ইজান দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পদ্মের কাজ। মেয়েটা যেন তাড়াতাড়ি বড় হয়ে গেল এমন লাগছে ইজানের কাছে। বিয়ের দিন ভেবেছিল সে মেয়েটাকে মেনে নিতে পারবে না, বা এই মেয়ে তাকে মেনে নিবে না। তাদের বৈবাহিক সম্পর্ক বোধহয় নামের হবে। এখন সেই পিচ্চি মেয়ে তার সংসার করছে, ভাবা যায়? আর দিন দিন মেয়েটাকে এত আদুরে লাগে ইজানের, একদম কিউট কিউট বাচ্চাদের মতো। ইজান দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় পদ্মকে বলছে, হয়েছে ম্যাডাম? পদ্ম যে জিনিস যেখানে থাকে সেটা সেই জায়গায় রেখে দিতে দিতে বলল, এই তো এখনই হয়ে যাবে। পদ্মর সব কাজ শেষ করা হলে তারা দুজনেই বাসা থেকে বের হলো। ইজান পদ্মকে বলল, সেখানে অনেক ডক্টর থাকবেন, আবার ডক্টরদের ওয়াইফও থাকবেন, সবার সাথে যেন পদ্ম কথা বলে। যদিও তখন পদ্ম মাথা নেড়েছিল, তবে পথটা যখন একটু একটু করে শেষ হচ্ছে তখন তার ভয়ও লাগা শুরু করলো। তাদের সাথে কিভাবে মিশবে, কিভাবে কথা বলবে সেগুলো নিয়ে চিন্তিত পদ্ম। তারা আবার পদ্মকে আসলে ঠিক কেমন ভাববে? পদ্মের মাথাটা একেবারে ধরে গেল এসব চিন্তা ভাবনা করে। আর পাশেই ইজান আসে, সে তো নিজের মতো ফোন টিপছে, আর কোনো হেলদুল নেই। মনে হচ্ছে সে ফোনের ভিতর এখনই ঢুকে যাবে। তারা তাদের গন্তব্যে গিয়ে পৌঁছেছে। গাড়ি থেকে ইজান তাদের টলি নামালো। পদ্ম ভয়ে নামছে না, গাড়ি থেকে গুটিসুটি মেরে বসে আছে। ইজান গাড়ির জানালায় হাত দিয়ে ঝুঁকে পদ্মর দিকে তাকালো, তারপর বলল, কি ম্যাডাম গাড়ি থেকে নামবে না? পদ্ম আমতা আমতা করে বলল, ভয় লাগছে আমার। ইজান হাতটা দিয়ে তার কপালটা ঘষে নিল, তারপর কিছু না বলে পদ্মকে জোরে টান দিল। ব্যাস, পদ্ম হুমড়ি খেয়ে ইজানের উপর পড়েছে। এভাবে টান দেওয়াতে পদ্ম ব্যথা পেয়েছে। তারপর বলল, উফ, টান দিলেন কেন? ব্যথা পাই না আমি? ইজান বিরক্ত হলো, একে তো নামতে চাইছিল না, আবার টান দেওয়াতে ব্যথা লেগেছে। ইজান বলল, এখানে কি বাঘসিংহ ছিল যে নামতে চাইছিলে না? পদ্ম রেগে কিছুই বলেনি। ইজান ওর হাত ধরে নিয়ে ভিতরে গিয়েছে, মনে হচ্ছে হসপিটাল। পদ্ম হিল পড়েছে, কারণ গেট টুগেদারে যাওয়ার আগে ইজান কিনে দিয়েছিল। কিন্তু প্রথম প্রথম তার অসুবিধা হয়েছে। ইজান অনেক জোর করে পরিয়ে তাকে প্রতিদিন হিল পরিয়ে ট্রায়াল দিত। যাক, একটু লম্বা লম্বা লাগছে ইজানের পাশে। একবার ইজানের দিকে তাকালো, আবার নিজের দিকে তাকালো। না, ভালোই মানিয়েছে তাদের। পদ্ম মুচকি মুচকি হাসছে। ইজান পদ্মকে নিয়ে হসপিটালের ভিতরে গেল। অনেক মহিলা পুরুষ দেখা যাচ্ছে। হঠাৎ সবার নজর তাদের দিকে গেল। ইজান পদ্মর থেকে হাত ছড়িয়ে নিয়ে হসপিটালের সিআই এর সাথে দেখা করলো। আবার দেখা করা শেষে পদ্মের পাশে এসে দাঁড়িয়েছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে পদ্মের দিকে, যার কারণে পদ্ম অস্বস্তিতে পড়লো। ইজান পদ্মের কাঁধ জড়িয়ে ধরলো। ইজান পদ্মের দিকে তাকিয়ে বলল, অনেকের হয়তো মনে প্রশ্ন জাগছে, ওকে, ও হচ্ছে মিসেস ইজান শেখ। সবাই যেন আসমান থেকে টপকে পড়েছে ইজানের কথা শুনে। গুলগুল চোখ করে তাদের দিকে তাকিয়ে আছে। ইজান বিয়ে করেছে, আর এটা হসপিটালের কেউ জানে না। বিষয়টা কেমন জানি হয়ে গেল। সবাই ইজান আর পদ্মকে শুভকামনা জানালো। সায়ানা পিছনে দাঁড়িয়ে আছে, আর ইজানের সেই মহামূল্যবান কথাটি শুনে সে নিস্তেজ পাথরের মতো দাঁড়িয়ে আছে সেই কখন থেকে। পরপর ঢুক গিলছে। কথাটি যেন মিথ্যে তার কাছে মনে হলো। সায়ানাকে রায়হান আহমেদ ডাক দিলেন, তারপর বললেন, আরে সায়ানা ম্যাম, আসুন, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? রায়হান আহমেদের কথাই সবার চোখ সায়ানার দিকে গেল, বিশেষ করে ইজানের। এই দিনটির জন্যই সে অপেক্ষা করছিল। ইজান দাঁত কেলিয়ে তাকিয়ে আছে সায়ানার দিকে। সায়ানার যেন চোখ দিয়ে পানি পড়ে যাবে এমন অবস্থা। অবশেষে সায়ানাও
ইজানকে অভিনন্দন জানালো। বিষয়টা হজম করতে পারলো না সে নিজেই। সায়না পদ্মের দিকে তাকিয়ে আছে। এই মেয়ে যার জন্য ইজান তাকে পাত্তা দেয়নি। পদ্মকে দেখে হাসি দিল, যেন এটা হিংসের হাসি। সায়ানাকে কেমন জানি মনে হচ্ছিল পদ্মের। সে যখন হেসেছিল তখন তার দিকে নির্বুতের মতো তাকিয়েছিল সে। আর এদিকে ইজান পদ্মকে এক হাত দিয়ে তার কাঁধ জড়িয়ে ধরে আছে দেখে সায়ানার গা জ্বলে উঠলো। অতঃপর সবাই বাসে উঠলো। হসপিটাল থেকে মোট 3টে বাস চললো সাজেকের উদ্দেশ্যে। পদ্ম জানালার পাশে দিয়ে বসেছে, আর পদ্মের পাশে ইজান। পদ্ম খুব আগ্রহ নিয়ে চারপাশ দেখছে। তার যে কি ভালো লাগছে সে বোঝাতেই পারবে না। পদ্ম হাত বাড়াবে বাহিরে, ইজান তৎক্ষণাৎ পদ্মের হাত ভিতরে ঢুকালো। পদ্মকে ধমক দিল, তারপর বলল, বাইরে হাত দিবে না, বুঝেছো? পদ্ম মাথা নাড়ালো। আবার সেই চারপাশ দেখতে ব্যস্ত হয়ে গেল। প্রকৃতি কত সুন্দর, কেউ যদি সেটা অনুভব করতে না পারে তাহলে তাদের জীবনটা বৃথা। এক সময় পদ্ম ঘুমিয়ে গেল। যেহেতু পদ্ম জানালাটার পাশেই মাথা রেখেছিল, তাই ইজান পদ্মের মাথাটা তার কাছে রাখলো আর এক হাত দিয়ে পদ্মকে জড়িয়ে ধরলো।